তাহলে দেখো, এর আগের দিন আমরা সলিবিলিটি এগুলো নিয়ে সব ম্যাথ ট্যাথ যা ছিল সব করেছি। ক্লাস ক্লাস হচ্ছে আমরা কিছু সেপারেশন টেকনিকও করেছিলাম, যে ক্রিস্টালাইজেশন। এইদিকে তো ক্রিস্টালাইজেশনের প্রসেস আমরা করলাম, যে কিভাবে ক্রিস্টাল বানাতে হয়। যে প্রথমে তোমাকে স্যাচুরেটেড সলিউশন বানাতে হবে, তারপরে ওটাকে ঠান্ডা করতে হবে, মানে গরম করে স্যাচুরেটেড সলিউশন বানাতে হবে, তারপরে ওটাকে ঠান্ডা করলেই এরকম করে ক্রিস্টাল গুলো বেরিয়ে আসবে। যদি এটা তাও প্রবলেম থাকে পরে আবার জিজ্ঞাসা করবো, আমি আবার এটা বুঝিয়ে দেবো। এবার আজকে চলে আসা হচ্ছে আহ এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, যে if a hot saturated solution of copper sulfate is cooled rapidly in ice cold water, smaller and less well formed crystal will form than if it is cooled slowly at room temperature. এই স্টেটমেন্টটা মনে রেখো। মানে তুমি মনে করো কপার সালফেটের একটা স্যাচুরেটেড সলিউশন বানিয়েছো, ওটা ব্লু কালারের হবে। এবার এটাকে তুমি দুটো কন্ডিশনে ঠান্ডা করলা, একটা হচ্ছে আইস কোল্ড ওয়াটারে ঠান্ডা করলা, আর একটা হচ্ছে তুমি রুম টেম্পারেচারে ঠান্ডা করলা। এবার ঠান্ডা করলে আমরা কি জানি, যে মাঝখানে যে ওয়াটারের মাঝে যে গ্যাপ গুলো আছে, গ্যাপটা কমে যাবে, তাই না? আর গ্যাপটা কমলে কপার সালফেটের ক্রিস্টাল গুলো বেরিয়ে আসবে, এরকম করে ক্রিস্টাল গুলো এরকম করে বেরিয়ে আসবে, তাই তো? মানে লবণটার সল্ট গুলো বেরিয়ে আসবে এরকম। এটা আমরা আগের দিনও শিখেছি। তো এবার বলেছে যে যে যদি আইস কোল্ড ওয়াটারে করা হয় তাহলে যে ক্রিস্টাল গুলো হবে সেগুলো বলেছে স্মলার অ্যান্ড লেস ওয়েল ফর্মড হবে, কিন্তু রুম টেম্পারেচারে করা হলে একটু বড় বড় ক্রিস্টাল হবে আর ভালো হবে। এই জিনিসটা মনে রেখো, এটা একটা ইনফরমেশন। হ্যাঁ, এটা একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা কিন্তু মনে রেখো। মানে এই ইনফরমেশনটা তুমি প্রুফ কিভাবে করবা? তো তোমাকে প্রুফ করার কিছু করতে হবে না ওটা আলাদা করে এখন, কিন্তু এই হাইপোথিসিসটা মনে রাখবা। কারণ আইস কোল্ড ওয়াটারে কুল করা মানে হচ্ছে র্যাপিড কুলিং। হ্যাঁ, র্যাপিড কুলিং। কিন্তু রুম টেম্পারেচারে কুল করা মানে হচ্ছে মানে ধীরে ধীরে কুলিং করা। ওটাকে বলতে পারো তুমি স্লোলি কুলিং বলতে পারো, স্লো কুলিং বলতে পারো। তো র্যাপিড কুলিং এ বলেছে যে স্মল স্মল এরকম ভালো, মানে অত ভালো ক্রিস্টাল হয় না, ছোট ছোট হয়। কিন্তু স্লো কুলিং এ বেশ ভালো ভালো, মনে করো এরকম বড় বড় ক্রিস্টাল হবে। এটা মনে রেখো জাস্ট। কি আমার কথাটা বুঝতে পারছো তো? তো এবার তোমাকে একটা কোয়েশ্চেন করলো, যে তুমি চলে আসো অ্যাক্টিভিটি 5.2 তে চলে আসো। দেখো আগের পেজে একটা গ্রাফ আছে, আগের একটা পেজ পাল্টাও, তার আর একটা পেজ পাল্টাও। না না, সামনে সামনে যাও। হ্যাঁ, একটা গ্রাফ আছে, পেজ নাম্বার কত এটা? পেজ নাম্বার 77। পেজ নাম্বার 77 এ কথা বললো না, এদিকে তাকাও। এই চ্যাপ্টারটা বাড়িতে কেউ পড়োইনি এখনো, পড়লে ভালো, না হলে এগুলো সব ভুলে যাবা। এই যে গ্রাফটা বলেছে, এখানে একটা কম্পাউন্ড ছিল আর একটা কম্পাউন্ড বি ছিল, আর তাদের সলিবিলিটি কার্ভ এখানে দেওয়া ছিল। তো এই কার্ভটা দেখে আমরা এই অ্যান্সার গুলো আগের দিন করেছিলাম। এই যে দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস 1 2 3 আমরা করেছিলাম, হ্যাঁ কি না? তাতে করে 3 নাম্বার ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা ভালো করে দেখো, কার সলিবিলিটি বেশি। দেখা যাচ্ছে বি এর সলিবিলিটি হচ্ছে বলা আছে মোর, আমরা দেখেই বোঝা যাচ্ছে, দেন এ। এটা মনে রাখো, কার সলিবিলিটি বেশি? বি এর। আর কার সলিবিলিটি কম? এর। কারণ দেখো, এর গ্রাফটা অত তাড়াতাড়ি উপরে উঠছে না, যতটা না তাড়াতাড়ি বি এর গ্রাফটা উপরের দিকে উঠছে, তাই কি না?
এর গ্রাফটা উঠছে কিন্তু ধীরে ধীরে উঠছে, কিন্তু বি এর গ্রাফটা ফট করে উপরে উঠে যাচ্ছে। তার মানে বি এর সলিবিলিটি বেশি আর এর সলিবিলিটি কম। এই যে ইনফরমেশনটা মাথায় রেখে এবার এই কোয়েশ্চেনটা পড়ো। এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, পজ এন্ড পন্ডারের 4 নাম্বার, যে if two equal masses of hot saturated solution of compounds A and B are cooled, ধরে নাও কম্পাউন্ড এ ও নিলা তুমি 50 গ্রাম, ইকুয়াল মাসেস বলেছে, হ্যাঁ কি না? তাহলে কম্পাউন্ড বি ও কত নিবা তুমি? 50 গ্রাম, ইকুয়াল মাসেস যেহেতু বলেছে। এবার দুটোকেই তুমি 80 ডিগ্রি থেকে কুল করে 60 ডিগ্রিতে আনলা। মনে করো আমি তোমাকে বললাম এরকম একটা বিকার আছে, এই বিকারের মধ্যে কম্পাউন্ড এ এর সলিউশন আছে। কম্পাউন্ড এই যে লবণগুলো আছে সেই লবণের সলিউশন, তার মানে লবণগুলো আছে ওয়াটারের, ওয়াটারের যে মলিকিউল তার মাঝে মাঝে, হ্যাঁ কি না? কথাটা বুঝলো তো? সেরকমই আবার বিকার বি, এর মধ্যে বি সল্টটা নিয়েছো। এবার এই যে বি সল্টের বি এর সল্ট গুলো আবার ওয়াটারের মলিকিউলের মাঝে মাঝে আছে। তো তুমি যদি ঠান্ডা করো, 80 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করা মানে কি ঠান্ডা করা কি না? ঠান্ডা করলে ওয়াটারের পার্টিকেল গুলো কাছাকাছি চলে আসবে, ইয়েস অর নো? ওয়াটারের পার্টিকেল গুলো মনে করো কাছাকাছি চলে আসলো, তার মাঝে যতটুকুনি সল্ট থাকলো থাকলো, বাদ বাকি সল্ট কি হয়ে আসবে? বাইরে ক্রিস্টাল হয়ে বেরোয় আসবে, এগুলো আমরা আগে শিখেছি। তো বলেছে কি যে এ নাকি বি, কার মানে হুইচ সলিউশন ইজ লাইকলি টু ডিপোজিট মোর সলিড, কার সলিবিলিটি বেশি ছিল? আমরা আগে এই যে লাস্ট আগেরটা যে করলাম, যার সলিবিলিটি বেশি, বি এর সলিবিলিটি বেশি ছিল, তাই কি না? তাই এটারও অ্যান্সার কি হবে? বি। বি এর ক্রিস্টাল গুলো বেশি তাড়াতাড়ি আগে আগে তার বাইরে বেরোয় আসবে। যে আগে আগে ডিজলভ হয় সে কুল করলে আগে আগে বেরিয়ে আসে। আচ্ছা, তারপরে চলে আসো, এখানে 5 নাম্বার একটা কোয়েশ্চেন আছে, এটা অন্য কোয়েশ্চেন, ওটা ওই গ্রাফ রিলেটেড না। এই 4 নাম্বারটা বুঝতে পেরেছো তো? না বুঝতে পারলে বলো, আরেকবার বলে দিচ্ছি আমি। বুঝতে পেরেছো তো? নাহলে বলো। এটা তারাই আজকে বুঝতে পারবা যারা আগের দিনের পড়াটা পড়ে এসছো। Will there be any change in size of common salt crystal if the rate of evaporation is increased or decreased? এইটার অ্যান্সার মনে রাখবা, কমন সল্ট, কমন সল্ট ক্রিস্টাল, তার মানে মনে করো তোমার কাছে, মনে করো 1 বাটি কমন সল্ট সলিউশন আছে। ভাবো এগুলো হচ্ছে সল্ট, সল্ট গুলো কিসের মাঝখানে আছে? ওয়াটারের মলিকিউলের মাঝখানে আছে, ইয়েস অর নো? একই জিনিস বারবার। তো তুমি এরকম দুটো দুটো বিকার নিয়েছো, তুমি এরকম দুটো বিকার নিয়েছো, দুটোর মধ্যেই সল্ট সলিউশন রাখা আছে। এবার তুমি এর মধ্যে থেকে সল্টকে সেপারেট করতে চাও, শুধু সল্টকে সেপারেট করতে চাও, তাহলে ওয়াটার গুলোকে যদি ইভাপোরেট করে দিই, হ্যাঁ কি না? ওয়াটার গুলো যদি ইভাপোরেট হয়ে যায়, ধরে নাও এই দুটো ডিশকেই সানলাইটের নিচে রাখা আছে, ধীরে ধীরে ওয়াটার ইভাপোরেট হচ্ছে, যেরকম ভেজা জামা কাপড় যেরকম শুকিয়ে যায় ইভাপোরেশন হয়ে, ওরকম মনে করো শুকাচ্ছে জলটা। এবার মনে করো এ এ এ যে ডিশটা আছে এখানে ইভাপোরেশনের রেট হাই, কিন্তু বি যে বিকারটা আছে ওখানে ইভাপোরেশনের রেট কম। এটাই বলেছে যে ইভাপোরেশনের রেট বাড়ালে বা কমালে তা কমন সল্টের ক্রিস্টালের কি রকম শেপ হবে বা কি রকম সাইজ হবে জিজ্ঞাসা করেছে। তো মনে রাখবা, এটার এটা হচ্ছে তোমার উল্টাটা হয়, ইনক্রিজ করলে স্মল সাইজের ক্রিস্টাল হবে, বুঝলা? আর ডিক্রিজ করলে লার্জ সাইজের ক্রিস্টাল হবে। এটার অ্যান্সারটা লিখে রাখো। ইনক্রিজ করলে, ইনক্রিজের নিচে লেখো মানে স্মল সাইজ লিখে রাখো এইভাবে, স্মল সাইজ, আর লার্জ মানে ডিক্রিজ করলে লার্জ সাইজ। এটা উল্টাটা হয়, ইভাপোরেশনের রেট যত তাড়াতাড়ি হবে
ক্রিস্টালের সাইজ তত ছোট ছোট হবে, আর ইভাপোরেশন যত স্লোলি হবে ক্রিস্টালের সাইজ তত বড় হবে। আচ্ছা, নেক্সট চলে আসা হচ্ছে লেট আস ডেসক্রাইব এ প্রসেস। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে এই প্রসেসটা দেখবা। আমরা যে সি ওয়াটার থেকে, সমুদ্রের জল থেকে যে সল্ট ক্রিস্টাল পাই, তার স্টেপ গুলো একটু ভালো করে দেখো। সি ওয়াটার, আগে সি ওয়াটারের আমরা স্যাচুরেটেড সলিউশন বানাই, তারপরে ওটাকে কুল করি, তারপরে ওটাকে কি করব, কুল করব। কুল করলে সল্টের ক্রিস্টাল গুলো বেরিয়ে আসবে। সি ওয়াটারের আগে স্যাচুরেটেড সলিউশন বানাবা মানে তোমাকে কি করতে হবে, এইভাবে দেখো। মনে করো তুমি একটা বিশাল বড় একটা কন্টেইনার নিলা, এই কন্টেইনারের মধ্যে সি ওয়াটার নিয়েছো। তাহলে সি ওয়াটারে যে ওয়াটার মলিকিউল গুলো আছে তার মাঝে মাঝে অলরেডি অনেক সল্ট আছে, ইয়েস অর নো? এবার এটাকে এই অ্যারো দিয়ে দেখো, অ্যারোর পরের স্টেপে কি লেখা আছে, এটার কি বানাতে বলেছে, স্যাচুরেটেড সলিউশন। তো স্যাচুরেটেড সলিউশন কিভাবে বানাবো, তুমি এর মধ্যে আরো কয়েক বস্তা সল্ট ঢেলে দাও। স্যার এর মধ্যে তো সল্ট আছেই, আরো সল্ট কেন ঢালবো, কারণ তুমি স্যাচুরেটেড সলিউশন বানাতে চাইছো। দেখো তো এখানে এখনো গ্যাপ আছে, ইয়েস অর নো? তাহলে গ্যাপ আছে, তার মানে তুমি আরো সল্ট মিশালে আরো সল্ট এর মধ্যে আটবে, হ্যাঁ কি না? তাহলে আটলো, ভালো কথা। এবার তুমি এটাকে কি করবা, কুল করবা, এটাকে ঠান্ডা করবা। ঠান্ডা করলে ওয়াটারের মলিকিউল গুলোর মাঝের গ্যাপটা কমে যাবে, ইয়েস অর নো? কমে গেলে ওর মধ্যে যেটুকুনি সল্ট থাকবে থাকবে, বাদ বাকি সল্ট কি হয়ে আসবে, সেপারেট হয়ে সল্টের ক্রিস্টাল গুলো বাইরে বেরিয়ে আসবে। কি বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে সি ওয়াটার থেকে সল্টকে রিকভার করার প্রসেস, সেটা ভালো করে মনে রেখো। স্টেপস ফলোড ইন সল্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস। এবার চলে আসো, আমরা এতক্ষণ ক্রিস্টাল করছিলাম। স্যার এরকম ক্রিস্টাল কি নেচারে এমনি এমনি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, দেখো এরকম কেভের মধ্যে দেখো, এই যে এইরকম ধরনের কেভ, হ্যাঁ এই কেভের মধ্যে এই যে এরকম ক্রিস্টাল গুলো পাওয়া যায়। অনেক সময় কোল মাইনেও ক্রিস্টাল পাওয়া যায়, সেই ক্রিস্টালের নাম হচ্ছে ডায়মন্ড। তাহলে হ্যাভ ইউ ভিজিটেড এ প্লেস ওয়্যার লার্জ ক্রিস্টাল ডিপোজিট ক্যান বি অবজার্ভড ইন নেচার? সাচ ক্রিস্টাল ক্যান বি ফাউন্ড ইন ভেরিয়াস লোকেশন ইনক্লুডিং মাইন্স, কেভস এন্ড ইভেন উইদিন দ্য আর্থ ক্রাস্ট, মানে মাটির নিচেও পাওয়া যায়। যেমন এক্সাম্পল দেখো, মাওস্বামী কেভ, মৌস্বামী কেভ ইন সোহরা, তার চেরাপুঞ্জি, নোন ফর ইজ ফ্যাসিনেটিং ন্যাচারাল ফরমেশনস। এগুলোকে বলা হচ্ছে কোয়ার্টস। এই ক্রিস্টাল গুলোর নাম হচ্ছে কোয়ার্টস। এই কোয়ার্টস ক্রিস্টাল খুব ভালো তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, তাই এগুলো ব্যাটারির যে ঘড়ি হয় ঘড়িতে ইউজ করা হয়। ওগুলোকে বলে কোয়ার্টস, কোয়ার্টস ওয়াচ। বুঝা গেল? দেখবা যেই ঘড়ির কাঁটাগুলো এরকম ভাবে ঘোরে, এগুলো হচ্ছে কোয়ার্টস ওয়াচ। দেখবা ওয়াচের পিছন দিকে লেখা থাকে কোয়ার্টস, তার মানে ওর মধ্যে কোয়ার্টস ক্রিস্টাল আছে। এই এত কথা বলছো কেন আমি কথা বলার সময়? আচ্ছা, এবার চলে আসো ইন্ডিয়া সাইন্টিফিক কন্ট্রিবিউশন। দেখো ইন্ডিয়ান, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া কিন্তু ক্রিস্টালাইজেশন প্রসেসে কিন্তু খুব মাস্টারি ছিল। ওরা, এই যে দেখো, ক্রিস্টালাইজেশন অফ সল্ট ওয়াটার অ্যান্ড অ্যানশিয়েন্ট প্রসেস ইউজড বাই লোকাল কমিউনিটিজ অফ কোস্টাল এরিয়া ইন ইন্ডিয়া। The Panga salt was obtained by boiling concentrated sea brine, while the evaporation of sea water produced কারকাচ সল্ট। দুই রকমের সল্ট হয়, একটা হচ্ছে পাঙ্গা সল্ট, এই যে দেখো পাঙ্গা সল্ট হচ্ছে এখান থেকে এত অবধি, আর কারকাট সল্ট হচ্ছে এখান থেকে এত অবধি। আমি কি বলছি, পাঙ্গা সল্টকে কিভাবে অবটেন করা হয়, বইতে কি লেখা আছে, বয়েলিং কনসেন্ট্রেটেড সি ব্রাইন। সি ব্রাইন মানে সমুদ্রের লবণ মিশানো জলকেই ব্রাইন বলে। লবণের সলিউশনকে, কনসেন্ট্রেটেড সল্ট সলিউশনকে ব্রাইন বলে। ব্রাইন মানে যদি না বুঝতে পারো,
পাশে এখানে লিখে রাখো কনসেন্ট্রেটেড সল্ট সলিউশন, কনসেন্ট্রেটেড সল্ট সলিউশনকে ব্রাইন বলে। তাহলে ওটাকে তুমি বয়লিং করলে তুমি পেয়ে যাবা পাঙ্গা সল্ট। আর তুমি যদি নর্মাল সি ওয়াটার নাও, তুমি যদি ব্রাইন না নিয়ে যদি তুমি নর্মাল সি ওয়াটার নাও আর ওটাকে যদি ইভাপোরেশন করো তাহলে তুমি পাবা কারকাত সল্ট। তাহলে এই দুটার মধ্যে কিছু কোনো ডিফারেন্স নাই। এটাও এটাও তোমার বয়লিং, এটা বয়লিং প্রসেসে দুটা ডিফারেন্স, এটা বয়লিং প্রসেসে আর এটা ইভাপোরেশন প্রসেসে। আর এটা রিকভার করা হয় ব্রাইন থেকে, এটা রিকভার করা হয় নর্মাল সি ওয়াটার থেকে। কি বলছি মন দিয়ে দেখো, পাঙ্গা সল্ট। প্রথমে দেখো এখানে মনে করো তুমি একটা বিশাল বড় কন্টেনার নিলা, এবার এখানে তুমি এমন এক এক ধরনের সমুদ্রের জল নিয়েছো, দেখছো তো এইদিকে, যেখানে ওয়াটারের মলিকিউলের মাঝে অনেক বেশি সল্ট থাকে। ওয়াটারের মলিকিউলের মাঝে কি বললাম, অনেক বেশি সল্ট। এটা হচ্ছে তোমার পাঙ্গা সল্টকে করার প্রসেস, পাঙ্গা। আর দুই নাম্বারটা কারকাত সল্টে যে সি ওয়াটার নেওয়া হয় ওখানে ওয়াটার মলিকিউলের মাঝে কম সল্ট থাকে। কি ছবিতে বোঝা যাচ্ছে তো? তোমাকে পাঙ্গা সল্ট করতে হলে এটাকে বয়লিং করতে হবে, মানে তোমাকে এক্সট্রা করে হিট দিতে হবে। হিট দিলে ওয়াটার মলিকিউল গুলো কি হবে, ইভাপোরেট হয়ে যাবে, মানে ভেপোরাইজ হয়ে যাবে। পড়ে থাকবে শুধু কি বলতো, সল্টের ক্রিস্টাল গুলো শুধু পড়ে থাকবে। বুঝা গেল? কিন্তু কারকাত সল্টে KATCH দেওয়া আছে, হ্যাঁ KATCH, কারকাত সল্টে তোমাকে আলাদা করে হিট দিতে হবে না। এখানে যেমন হিট দিচ্ছ এখানে হিট দিতে হবে না, তোমাকে নর্মাল এটা সানলাইটে রাখতে হবে। তাহলে এখানে তুমি করছো বয়লিং, তুমি আলাদা করে হিট দিলে কি হচ্ছে, বয়লিং করা হচ্ছে। কিন্তু তুমি সানলাইটে দিলে ওয়াটারের মলিকিউল গুলো বের হয়ে যাওয়াকে বয়লিং না, তখন ওটাকে কি বলে, ইভাপোরেশন। তো ইভাপোরেশন করে তুমি পাবা কারকাত সল্ট। ইভাপোরেশন করে তুমি কোন সল্ট পাবা, কারকাত সল্ট। আর বয়লিং করে তুমি কি পাবা, পাঙ্গা সল্ট। আর পাঙ্গা সল্টে যেই সল্ট সলিউশনটা নেওয়া হয় ওটার নাম ব্রাইন। ব্রাইনের মধ্যে মনে রাখবা বেশি সল্ট থাকে, কিন্তু নর্মাল সি ওয়াটারে অল্প একটু কম সল্ট থাকে, সল্টের অ্যামাউন্টটা একটু কম থাকে। কি বোঝা গেল? এটা পারবা তো? আর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সল্টের ডিফারেন্ট সাইজ হয়, কোন মেথডে ওটা বানানো হয় তার উপরে বেস করে। ক্রিস্টাল অফ ডিফারেন্ট সাইজেস ওয়্যার প্রডিউসড বাই দিস মেথডস। এবার চলে আসো সাত সল্ট, এই যে দেখো ইভাপোরেশন টেকনিকে সল্টকে রিকভার করার প্রসেস এখান থেকে এত অব্দি। তাহলে ইভাপোরেশন করলে কে ইভাপোরেট হয়ে যাবে, ওয়াটার, হ্যাঁ কি না? ওয়াটারকে কি বলে, সলভেন্ট বলে। তো দেখো লেখা আছে সলভেন্ট ডিসঅ্যাপিয়ার। আর কে পড়ে থাকবে, শুধু সল্ট গুলো শুধু পড়ে থাকবে। এবার চলে আসো হচ্ছে ডিস্টিলেশন, পরেরটাতে চলে আসো ডিস্টিলেশন। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, এতক্ষণ ধরে আমরা এমন একটা সলিউশনের সেপারেশন টেকনিক শিখছিলাম যেখানে ছিল ওয়াটার, ভাবো এগুলো হচ্ছে ওয়াটারের মলিকিউল, আর তার মাঝে মাঝে ছিল হচ্ছে সল্ট, তার মাঝে মাঝে ছিল হচ্ছে সল্ট। এবার ওয়াটার হচ্ছে সলভেন্ট, হ্যাঁ কি না? ওয়াটার হয়ে গেল তোমার কি, সলভেন্ট। আর সল্ট কি বলবো বলো তো, সলিউট। যারা পড়াশোনা করেছো তারা বলতে পারছো। এবার দেখো ওয়াটার যে সলভেন্টটা তার স্টেট কি, লিকুইড, হ্যাঁ কি না? কিন্তু যে সলিউট মানে সল্ট, সল্ট বা সল্টের স্টেট কি বলো, সলিড। সল্টের স্টেট হয়ে গেল সলিড। তার মানে এটা হচ্ছে একটা লিকুইড ইন সলিড ইন লিকুইডের সলিউশন। কি বললাম, সলিড ইন লিকুইডের সলিউশন। কিন্তু এবার তোমাকে বলা হলো সলিড লিকুইড সলিউশন না নিয়ে তোমাকে লিকুইড লিকুইড সলিউশন দিয়ে দিল। কি বললো তোমাকে, লিকুইড লিকুইড সলিউশন দিয়ে দিল। বললো যে
ওয়াটারের মধ্যে সল্ট না দিয়ে ওয়াটারের মধ্যে অ্যাসিটোন দিয়ে দাও, অ্যাসিটোন একটা লিকুইড, অ্যাসিটোন দিয়ে দাও, তাহলে অ্যাসিটোন তো সলিড না, অ্যাসিটোন কি হয়ে গেল, লিকুইড। তাহলে সেটাকে কিভাবে আমি আলাদা করব, কারণ এটাকে ইভাপোরেট করি তো বয়লিং করি, দুটাই তো লিকুইড, ওয়াটারও ইভাপোরেট হয়ে যাবে, অ্যাসিটোনও ইভাপোরেট হয়ে যাবে, তাহলে তো কোনোটাই রিকভার হলো না, কোনোটাকেই সেপারেট করা গেল না। তাহলে এটার প্রসেসের নাম হচ্ছে ডিস্টিলেশন। এইবার চলে আসো আমাদের পরের স্টেপ, কি বললাম, ডিস্টিলেশন। যেমন এই যে আগের প্যারাগ্রাফে লেখা আছে, যদি আমি অ্যাসিটোন এন্ড ওয়াটারের মিক্সচার বানাই, আর যেই মিক্সচারটা হচ্ছে আবার মিসিবল লিকুইডস, এই মিসিবল লিকুইড আর ইমিসিবল লিকুইড করানো হয়েছে না আগে, এই চ্যাপ্টারে আছে তো শুরুর দিকে। মিসিবল লিকুইড মানে হচ্ছে এমন দুটো লিকুইড, মনে করে অ্যাসিটোন ওয়াটারে মিশে যায়, অ্যাসিটোন ওয়াটারে মিশে যায়। আর ইমমিসিবল লিকুইড কি, দুটো লিকুইড যদি না মিশে, যেমন অয়েল এন্ড ওয়াটার, ওটা আবার ইমমিসিবল লিকুইড সলিউশন। তো যদি এরকম মিসিবল লিকুইড হয়, যে অ্যাসিটোনের মধ্যে জল দিলাম দুটোই মিক্স হয়ে গেল, তাহলে তাকে সেপারেট করার টেকনিক হচ্ছে ডিস্টিলেশন। এটা হোমোজিনিয়াস, মিশে গেল মানে হোমোজিনিয়াস, মিসিবল মানে হোমোজিনিয়াস মিক্সচার। তাহলে প্রসেসটার নাম কি বলতো, ডিস্টিলেশন। ডিস্টিলেশন, এই যে দেখো, এই হোমোজিনিয়াস মিক্সচার অফ টু মিসিবল লিকুইড, তাদের ডিফারেন্ট বয়েলিং পয়েন্টকে ইউজ করে যখন সেপারেট করা হয়, তখন ওই প্রসেসটার নাম হচ্ছে ডিস্টিলেশন। এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। এবার তোমরা ডিস্টিলেশনের সেটআপটা দেখো, কিভাবে ডিস্টিলেশন করতে হয়। ডিস্টিলেশনের সেটআপটা দেখো, আমি গোটা সেটআপটা ড্র করছি না, আমি মোটামুটি বোঝানোর মতো করে আমি ড্র করছি। মনে করে এরকম একটা ফ্লাস্ক নিলাম, এই ফ্লাস্কের যে মুখটা থাকবে, মুখটাকে একদম সিল করা থাকতে হবে। এর মধ্যে নেওয়া আছে দুটো মিসিবল লিকুইড, মনে করো নিলাম হচ্ছে অ্যাসিটোন, আর নিলাম হচ্ছে ওয়াটার, অ্যাসিটোন আর ওয়াটারের হোমোজিনিয়াস মিক্সচার। মানে এমন একটা, দুটাই তো লিকুইড, এবার এমন যদি একটা সল্ট হতো একটা ওয়াটার হতো, আলাদা ব্যাপার ছিল, ওগুলো ক্রিস্টালাইজেশন প্রসেসে ইজিলি করা যেত। হ্যাঁ, করা যায়, কিন্তু এটা সব থেকে এফেক্টিভ হচ্ছে যদি দুটাই লিকুইড লিকুইড হয়। তাহলে দেখো, তোমাকে করতে হবে কি, এখান থেকে এরকম করে একটা মানে আউটলেট পাইপ বের করতে হবে, এরকম একটা আউটলেট পাইপ এরকম করে বের করতে হবে, ঠিক আছে তো। এবার এই আউটলেট পাইপটা, এই নিচের দিকে এই জায়গাটাতে থাকবে একটা ফ্লাস্ক, এই জায়গাটাতে একটা ফ্লাস্ক থাকবে, ভালো করে দেখো কিন্তু। এবার তোমাকে করতে হবে কি, আউটলেট পাইপটার মানে চারিদিকে কুলিং সিস্টেম লাগাতে হবে। কি সিস্টেম বললাম, কুলিং সিস্টেম, এটার নাম হচ্ছে কুলিং সিস্টেম। এই কুলিং সিস্টেমের মধ্যে দিয়ে, ভালো করে শুনবা, এই কুলিং সিস্টেমের মধ্যে কি হয়, একটা একটা পাইপ মানে ঢোকানো থাকে, যেটা দিয়ে কুল ওয়াটার ঢোকে, যেটা দিয়ে কি ঢুকবে, কুল ওয়াটার ঢুকবে। এই কুল ওয়াটারটা চারিদিকে সার্কুলেশন হচ্ছে। এটা কিন্তু ভিতরে যে লিকুইড, এই ব্লু কালারের পাইপের ভিতরের সাথে কিন্তু কোনো কানেকশন নাই, যা আছে বাইরে, কভারিং করার মতো আছে এটা, বুঝা গেল। আর এই দিক দিয়ে মনে করো হট ওয়াটার বের করার একটা চ্যানেল থাকবে, এদিক দিয়ে বলছি হট ওয়াটার বের করার একটা চ্যানেল থাকবে। কুল ওয়াটার ঢুকলো কিন্তু ওই ওয়াটারটা একটু পরে গরম হয়ে যাবে, কেন হবে বলছি। এবার মনে করো অ্যাসিটোন আর ওয়াটার, অ্যাসিটোনের বয়েলিং পয়েন্ট, অ্যাসিটোনের বয়েলিং পয়েন্ট ধরে নাও 25°C, কম বেশি হতে পারে, পরে দেখে নিচ্ছি। আর ওয়াটারের বয়েলিং পয়েন্ট হচ্ছে 100°C। বুঝা যাচ্ছে তো। এবার তুমি এখানে এমন কন্ট্রোল ওয়েতে হিট দিবা, এমন কন্ট্রোল ওয়েতে হিট দিবা
যাতে ওটা অ্যাসিটনের বয়েলিং পয়েন্টকে ক্রস করে, কিন্তু ওয়াটারের বয়েলিং পয়েন্টকে যাতে ক্রস না করে। মানে 100 আর 25 এর মাঝামাঝি। ধরে নাও তুমি দিলা 50°C টেম্পারেচার দিচ্ছ, কথাটা বুঝলা? তাহলে 50°তে কি ওয়াটার বয়েল হবে? না। কে বয়েল হবে? অ্যাসিটন। তাহলে এই দিক থেকে অ্যাসিটন গুলো বেরোতে থাকবে, অ্যাসিটনের ভেপার গুলো এই দিক দিয়ে যেতে থাকবে। আচ্ছা, যাচ্ছে অ্যাসিটনের ভেপার গুলো যাচ্ছে। এবার ভেপার গুলো মানে কি গ্যাস হয়ে আছে, ইয়েস অর নো? অ্যাসিটনের গ্যাস গুলো যাচ্ছে, কিন্তু ওটা যখন কুলিং সিস্টেমে ঢুকলো, তাহলে গ্যাসের পার্টিকেল কুল করলে কি হয়ে যায়? লিকুইড হয়ে যায়। না, ওয়াটার বলো না, কি হয়ে যায়? লিকুইড হয়ে যায়। ওই লিকুইড গুলো এদিক দিয়ে আসবে, এসে এদিক দিয়ে ড্রপ ড্রপ করে অ্যাসিটন করতে থাকবে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই বিকারে তুমি কালেক্ট করে নিলা অ্যাসিটন, এই বিকালে বিকারে তুমি কি কালেক্ট করে নিলা? অ্যাসিটন। তাহলে মনে করো ততক্ষণে এখানে সব অ্যাসিটন শেষ, এখানে মনে করো সব অ্যাসিটন শেষ, লেভেলটাও একটু কমে গেল। তাহলে শুধু পড়ে কি থাকলো? ওয়াটার। তাহলে হলো ওয়াটার সেপারেট হয়ে গেল এইদিকে, আর অ্যাসিটন সেপারেট হয়ে গেল এইদিকে। তাহলে আমরা এখানে কি ইউজ করলাম? দুটো লিকুইডের ডিফারেন্ট বয়লিং পয়েন্টকে ইউজ করলাম। ওটা দেখে নিচ্ছি, আগে এটা বুঝলা কিনা বলো আগে। হ্যাঁ, হ্যাঁ বলো। এবার এবার দেখো, এই যে এটা তো ওয়াটার ইনলেট আর আউটলেট, এই যে কুল ওয়াটার আর হট ওয়াটার যেটা দিয়েছি ওটা। আর বইয়ের ছবিটার সাথে আমারটা একটু আলাদা আছে, ব্যাপার একই। বইতে একটা নিচ দিক দিয়ে করেছে, একটা উপর দিক দিয়ে করেছে। ওয়াটার আউটলেট আর ওয়াটার ইনলেট, তোমার ওয়াটার আউটলেটটা একটু ওপরে করেছে। এনিওয়ে ব্যাপার একই। আমি বলছি কি, এই দিক দিয়ে যখন, এদিকে দেখো, এই দিক দিয়ে যখন অ্যাসিটনের গ্যাসগুলো যাচ্ছে, ওগুলো তো গরম, হ্যাঁ কি না? এবার ওটা কুলিং সিস্টেমে ঢুকলো মানে কি, কুলিং সিস্টেমে ঢোকা মানে কি, এই গ্যাস থেকে হিটটা চলে যাচ্ছে এই কুল ওয়াটারের মধ্যে, বুঝলা? তাহলে কুল ওয়াটারটা তো আর কুল থাকলো না, কুল ওয়াটারটা কিসে কনভার্ট হয়ে গেল? হট ওয়াটার। এবার হট ওয়াটার বেশিক্ষণ থাকলে তো এই কুলিং সিস্টেমটা তো আর কুল থাকলো না, তখন তো এই গ্যাস থেকে লিকুইডও হবে না। তাই একদিকে কুল ওয়াটার ঢুকবে, ওটা গরম হয়ে গেলে ওই গরম জলটা আবার আর একটা জায়গা দিয়ে বেরো বেরো করতে হবে। আর কন্টিনিউয়াস এরকম কুল ওয়াটার ঢুকাতে থাকতে হবে, আর হট ওয়াটারকে বাইরে বের করতে থাকতে হবে। বুঝা গেল? থার্মাল থার্মাস্টিল থার্মোস্টিল না, ওরকম হবে না, তোমাকে এখানে এরকমই সেট আপ বানাতে হবে। বইয়ের বইয়ের ছবিটা মনে হয়, আমি বলে দিচ্ছি, বইয়ের ছবিটা একটু অন্য আছে। আমি বইয়ের ছবিটার মতো করে, আচ্ছা বইয়ের এখান থেকে বুঝাই দিচ্ছি। আসল জিনিসটা তো বুঝেই গেলাম। ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে কুলিং সিস্টেম, এই যে এইটা যেটার নাম ওয়াটার কন্ডেন্সার দেওয়া আছে, এটাই হচ্ছে কুলিং সিস্টেম, এটাই কুলিং সিস্টেম। তো এই কুলিং সিস্টেমের এই যে এই দিক দিয়ে কোল্ড ওয়াটারটা ঢুকছে, বুঝলা? এই ইনলেট মানে কি, ইন মানে কি ভিতর, তাই কি না? তার মানে কোল্ড ওয়াটারটা ঢুকছে ইনলেট দিয়ে। আর আউট মানে কি, কোথায় গেল? আউট মানে কি বের হয়ে যাওয়া। তার মানে এইটা দিয়ে বেরোবে হচ্ছে তোমার হট ওয়াটারটা, এই দিক দিয়ে বেরোয় যাবে, এই দিক দিয়ে হট ওয়াটারটা বেরোবে, আউটলেট দিয়ে হট ওয়াটারটা বেরোবে। এটুকুনি বোঝা গেল কিনা বলো? তাহলে ওয়াটার ইনলেট দিয়ে তোমার কুল কুল ওয়াটার ঢুকবে, আর ওয়াটার আউটলেট দিয়ে হট ওয়াটারটা বেরোবে। এই তো, তোমাকে মোট কথা এটা এইখানে সবসময় ঠান্ডা জলের সাপ্লাই দিতে থাকতে হবে। কারণ এখান থেকে যে গ্যাসটা আসছে, গ্যাসটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? লিকুইডে কনভার্ট করতে হবে। তাহলে লিকুইডে কনভার্ট করতে হলে তোমাকে চারপাশটা কি রাখতে হবে? ঠান্ডা রাখতে হবে, ইয়েস অর নো? তো ঠান্ডা রাখার জন্যই তোমাকে এখানে সবসময় কুল ওয়াটারের সাপ্লাই কন্টিনিউ রাখতে হবে। জলটা গরম হচ্ছে, গরম হয়ে এই দিক দিয়ে বেরোয় যাচ্ছে, এই দিক দিয়ে বেরোয় যাচ্ছে, আর এই দিক দিয়ে অ্যাসিটোনের ড্রপ গুলো এই দিক দিয়ে পড়বে। তাহলে এখানে অ্যাসিটোন জমা হবে, এই যে দেখো এখানে অ্যাসিটোন, আর এখানে পড়ে থাকবে শুধু বলতো ওয়াটার। বুঝলা জিনিসটা? তাহলে এবার ডিস্টিলেশন প্রসেসে চলে আসি, দেখি আগে দাঁড়াও। ইট অ্যালাউস দ্য রিকভারি অফ সলভেন্ট অফ সেপারেশন অফ লিকুইড
that differ in boiling point by at least about 25 ডিগ্রি সেলসিয়াস। মানে ধরে নাও আমি তোমাকে বললাম ওয়াটার আর অ্যাসিটোনের মধ্যে বয়লিং পয়েন্টের ডিফারেন্স মিনিমাম 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। অ্যাসিটোনের ধরো আমি বললাম অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট হচ্ছে তোমার 25 আর ওয়াটারের কত হচ্ছে 100, তাহলে ডিফারেন্স কত হলো 75। তো 75 তো অনেক বেশি ডিফারেন্স, তাহলে তো আরো ভালো হবে, কিন্তু মিনিমাম কত ডিফারেন্স হতে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স হতে বলেছে। তাহলে এখান থেকে আমরা এখানে প্রথম প্রথম কি করছি যে অ্যাসিটোন, এই যে দেখো অ্যাসিটোন যেটা লিকুইড ছিল ওটাকে হিট দিয়ে ভেপার করলাম, হ্যাঁ কি না? সেই ভেপারটাকে কুলিং করে আবার কি করলাম লিকুইডে কনভার্ট করলাম, করে বিকারের ফ্লাস্কের মধ্যে কালেক্ট করে নিলাম। তাহলে চলে আসে এখানে এই প্রসেসটা এখান থেকে পড়বা। এই প্রসেস দিয়ে এটাও পড়ো, এই প্রসেস দিয়ে কিন্তু লিকুইড সল্টে লিকুইড সলিডের সলিউশনকেও ইয়ে করা যায়, যেটা ক্রিস্টালাইজেশন প্রসেস না করে ডিস্টিলেশন প্রসেসেও করা যায়। তাহলে প্রসেসটা তুমি পড়বে এখান থেকে। কি প্রসেসটা পারবা তো, নাকি আমাকে ওটাও লাইন বাই লাইন বোঝাতে হবে? এখান থেকে এত অবধি। ও অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট বলা আছে 56 ডিগ্রি সেলসিয়াস, আর ওয়াটারের বয়লিং পয়েন্ট কত 100। তাহলে 100 থেকে 56 মাইনাস করো, কত হয় 44। তাহলে 44 তো অবভিয়াসলি 25 ডিগ্রি থেকে অনেক বেশি, হ্যাঁ কি না? মিনিমাম 25 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স থাকতে হবে, ম্যাক্সিমাম যত হোক না হোক। তাহলে এই জায়গাটায় আমি আমার ছবিটাতে একটু ঠিক করে নিই। অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট 25 না, অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট কত দেওয়া আছে 56 ডিগ্রি সেলসিয়াস। তো ভালো কথা, আমাকে তাহলে এখানে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে হবে না, ধরো না আমি দিচ্ছি 70, ধরো 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিচ্ছি। 70 দিলে অবশ্যই অ্যাসিটোনটা চলে যাবে, হ্যাঁ কি না? কারণ তার থেকে বেশি টেম্পারেচার দিচ্ছি, কিন্তু ওয়াটারটা যাবে না, কারণ ওয়াটারের বয়লিং পয়েন্ট 100, আমি দিচ্ছি 70। তো কন্ট্রোলড ওয়েতে তোমাকে হিটটা দিতে হবে। বলো কোন জায়গাটায় সমস্যা, বলো বলো। হ্যাঁ থার্মোমিটারটা দেওয়া আছে যাতে করে তুমি দেখতে পাও তুমি যে হিটটা দিচ্ছ ওটা ঠিকঠাক দিচ্ছ কিনা। মনে করো অ্যাসিটোনের 56, তাই তো? ওয়াটারের কত 100, তাহলে তোমাকে 100 আর 56 এর মাঝামাঝি দিতে হবে। তাহলে ধরো থার্মোমিটারে তুমি যতক্ষণ দেখতো সে 70, 80 এরকম যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে। 100 এর বেশি যাতে না হয়, 100 এর বেশি হয়ে গেলে তো তখন ওয়াটারও বয়েল হতে শুরু করবে। থার্মোমিটারটা দেওয়া আছে তুমি কতটা হিট দিচ্ছ না দিচ্ছ সেটাকে মানে দেখার জন্য, সেই অনুযায়ী তোমাকে এখানে হিটটাকে কমাতে বাড়াতে হবে। আর হয়ে গেল। বাদ বাকি মেন সেট আপ এটা। বাদ বাকি ওয়্যার গজ এগুলো তোমরা নিজেরা দেখে নিও। ওয়্যার গজ হচ্ছে সেই মানে একটা তার জালি, তারের একটা স্টেজ, ওটার উপরে রাখা হচ্ছে। ট্রাইপড স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ডের মতো। তারপর হচ্ছে বার্নার, যেটা দিয়ে আমরা হিট সাপ্লাই দিচ্ছি এদিক দিয়ে। তারপরে এটাকে বলে ডিস্টিলেশন ফ্লাস্ক, এই যে এটাকে। তারপরে ভিতরে নিয়েছি অ্যাসিটোন আর ওয়াটারের মিক্সচার। এটা একটা স্ট্যান্ড, ল্যাবরেটরি স্ট্যান্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ডিস্টিলেশন প্রসেস, এটা পরীক্ষায় আসবে। এবার চলে আসো ইন্ডিয়া সায়েন্টিফিক কন্ট্রিবিউশনস। দেখো দারুণ একটা জিনিস তোমাদেরকে বলছি। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, হ্যাঁ, পারফিউম বানানোর জন্য খুব ফেমাস। এখনো কিছু কিছু ফ্যামিলি আছে, কোথাকার বলতো? ফ্যামিলিটা হচ্ছে তোমার কানজ, উত্তরপ্রদেশের। মানে কিছু ফ্যামিলি আছে, ওরা ট্র্যাডিশনালি অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে মানে পারফিউম বানানোর কালচার আছে ওই ফ্যামিলিটা। এরা এমন পারফিউম বানিয়েছে যে ওই যে জাস্ট মানে ফার্স্ট রেইন হওয়ার পরে গ্রাউন্ডের একটা কেমন একটা মানে গন্ধ হয় না, ওই ওই গন্ধটাকে ওরা ক্যাপচার করেছে, করে ওটা দিয়ে ওরা পারফিউম বানিয়েছে। ওই পারফিউমটার নাম হচ্ছে মিট্টিকা ইতর, আর্থি ফ্র্যাগনেন্স। হ্যাঁ, আর ডিস্টিলেশন যে মেথডটা ওরা ইউজ করে সেই মেথডটার নাম হচ্ছে ডেক ভাপকা। তো ওদের এই পারফিউমটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ডিমান্ড আছে,
অনেক জায়গাতে। আর প্লাস শুধু ওরা মানে মাটির যে ফার্স্ট রেনের ফ্র্যাগনেন্স ওটাকেই যে ক্যাপচার করেছে তা না, আহ, তোমার হচ্ছে অনেক রকমের প্ল্যান্ট, তারপরে হচ্ছে তোমার ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ার লিভস, হ্যাঁ, এগুলো জায়গা থেকেও ওরা পারফিউম বানায়, এগুলো দিয়েও ওরা পারফিউম বানায়। তো মনে রেখো, ডিস্টিলে হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ ইউজড ইন পারফিউম মেকিং, ডিস্টিলেশন, যাতে আসলে যাতে পারা যায়। নেক্সট চলে আসো হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের এই ছবিটা ভালো করে দেখো, আমি এটা বলে দিচ্ছি। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিন্তু তোমাদের ক্লাস 8-এও ছিল, পেট্রোলিয়াম, কোল অ্যান্ড পেট্রোলিয়াম চ্যাপ্টারে। দেখো, এটাকে বলে ডিস্টিলেটিং কলাম, এটাকে ডিস্টিলেটিং কলাম বলে। এই ডিস্টিলেটিং কলামে আমি আমার মতো করে ছবিটা আঁকাচ্ছি, বইয়ের থেকে একটু আলাদা হতে পারে কিন্তু কোনো ব্যাপার না। পেট্রোলিয়াম রিফাইনারি। আমি 3-4টা আঁকাচ্ছি। কথা বলো না। এটা হচ্ছে ফার্নেস, এটা হচ্ছে ডিস্টিলেটিং কলাম। তো মনে করো আর্থের নিচ থেকে যে অয়েলটা কালেক্ট করা হয় সেটাকে বলে ক্রুড অয়েল, সেটাকে বলে ক্রুড অয়েল, মানে ইমপিওর অয়েল আর কি। সেটাকে কি বলে? ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল এর মধ্যে যে শুধু পেট্রোল আর ডিজেল আছে তা না, অনেক কিছু আছে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে তোমার তো তোমার হচ্ছে বিটুমেন আছে, এর মধ্যে কেরোসিন আছে, এর মধ্যে পেট্রোলিয়াম গ্যাস আছে, হ্যাঁ, এরকম অনেক প্রোডাক্ট এর মধ্যে আছে। তো তুমি যখন ক্রুড অয়েল ওটাকে লিকুইড স্টেটে তুমি কালেক্ট করলা, ওটাকে লিকুইড স্টেটে তুমি কালেক্ট করে তুমি ওটাকে ফার্নেসের মধ্যে ঢুকালা, একটা ফার্নেসের মধ্যে ঢুকালা, যার মধ্যে মোর দ্যান 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করা হয়। এত টেম্পারেচারে ক্রুড অয়েল লিকুইড থেকে কি হয়ে যায়? গ্যাস হয়ে যায়, বুঝলা তো? লিকুইড থেকে কি হয়ে যাবে? গ্যাস। এই গ্যাসটা যখন ডিস্টিলেটিং ফানেলে ঢুকবে, যার বয়েলিং পয়েন্ট সব থেকে কম সে সবার উপরে উঠে যাবে, সে সবার উপরে উঠে যাবে, আর ওটা ওটা হয়ে গেল পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস, যেটা লিকুইড হচ্ছে না, গ্যাসটা কি বললাম, গ্যাসই থাকছে, বুঝা গেল? এবার কি হবে, যে যার বয়েলিং পয়েন্ট একটু বেশি সে আরেকটু উপরে উঠবে, ঠান্ডা হবে, এই দিক দিয়ে বেরোবে। যার বয়েলিং পয়েন্ট আরেকটু বেশি সে আরেকটু কম উপরে উঠবে, ঠান্ডা হবে, এই দিক দিয়ে বেরোবে। যার বয়েলিং পয়েন্ট আরেকটু বেশি সে আরেকটু কম উপরে উঠবে, এই দিক দিয়ে ঠান্ডা হয়ে এই দিক দিয়ে বেরোবে। বুঝা গেল ব্যাপারটা? মানে এক একটা ক্রুড অয়েলের মধ্যে অনেক কিছু থাকে যাদের প্রত্যেকের বয়েলিং পয়েন্ট আলাদা আলাদা। তো ওই বয়েলিং পয়েন্ট ঠান্ডা করলে ওরা আলাদা আলাদা জায়গা থেকে ঠান্ডা হয়ে বেরোবে। তো পেট্রোলিয়াম গ্যাসের পরে কে বেরোচ্ছে একটু বই থেকে দেখে বলো তো। পেট- আ? পেট্রোল, তারপরে কি আছে? কেরোসিন, তারপরে কি আছে? ডিজেল। এরকম আলাদা আলাদা জিনিস। এটার মানে কি, এদের প্রত্যেকটা এরা সব প্রথমে ক্রুড অয়েলের মধ্যে সব মিক্সচার হয়েছিল, বুঝলা তো? কিন্তু যখন ওটাকে আমরা ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করছি, এক এক এগুলোকে বলে এক একটা ফ্র্যাকশন,
ক্রুড অয়েলের এগুলো এক একটা ফ্র্যাকশন, যাদের প্রত্যেকের বয়লিং পয়েন্ট আলাদা আলাদা, সেই জন্য ওরা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ঠান্ডা হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো পেট্রোলিয়াম গ্যাসের ইউজ, যাতে ছবিটা দেখে বলতে পারো, এটা আমরা কুকিং এর জন্য ইউজ করি। পেট্রোলকে আমরা স্মল কার, কেরোসিন দিয়ে আমরা এরোপ্লেন চালাই। স্যার কেরোসিন দিয়ে এরোপ্লেন চালাই? 20-25 হাজার টাকা দিয়ে টিকিট কাটে, আমরা কেরোসিন দিয়ে চলে? কেরোসিন দিয়ে তো লণ্ঠন জ্বালায়। আমি এক ছোটবেলায় একবার রেশন আনতে গেছিলাম, একটা ছেলে বলে কি আমাকে বেশি করে কেরোসিন দাও, বলে কি করবি এত কেরোসিন দিয়ে, বলে কি টিভি চালাবে। এমনি যোগ। ডিজেল দিয়ে লার্জ ভেহিকল, লুব্রিকেটিং অয়েল দিয়ে মেশিন পার্টসে দেওয়া হয় যাতে মেশিন পার্টস গুলো স্মুথলি রান করে। আর বিটুমেন দিয়ে হচ্ছে তোমার রেসিডিউ। হ্যাঁ, বিটুমেনকে রেসিডিউ বলে। বিটুমেন দিয়ে রাস্তা বানানো হয়, ওই যে পিচ, যে কালো কালারের পিচ হয়, ওটা বানানো হয়। আরো অনেক জিনিস ছিল, ক্লাস 8-এ আরো অনেক জিনিস ছিল। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে হচ্ছে আমরা আলাদা আলাদা ফ্র্যাকশনস কে আলাদা আলাদা বয়লিং পয়েন্টে ইউজ করে তাকে আমরা সেপারেট করছি। যে পেট্রোলিয়াম রিফাইনারি ইজ এ ইন্ডাস্ট্রিয়াল ইউনিট where crude oil is processed to obtain various useful petroleum products. Petroleum products are mixture of useful gases and liquids such as petroleum gas, petrol, kerosene, diesel, etc. তো ক্রুড অয়েল প্রথমে ওটাকে আর্থ ক্রাস্ট থেকে বের করলা, তারপরে ওটাকে কম বেশি একটু পিউরিফাই করে নিয়ে তারপরে ওটাকে তোমাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে এই প্রসেসে ঢুকিয়ে দিতে হবে। তাহলে মোটামুটি এখানে প্রত্যেকটা যে ফ্র্যাকশন আছে তাদের মধ্যে বয়লিং পয়েন্টের ডিফারেন্স মিনিমাম কত বলো তো? 25°C, যেটা আমরা আজকেও করলাম, হ্যাঁ কি না? দ্য গ্যাসেস ফ্র্যাকশন ইজ ফিল্ড ইন স্টিল সিলিন্ডার। এই যে এইটা হচ্ছে স্টিল সিলিন্ডারটা, যেটাকে আমি ফ্র্যাকশনেটিং কলাম বললাম, ডিস্টিলেশন কলাম বললাম, সেটাকে এখানে স্টিল সিলিন্ডার বলা আছে। আর এর ভিতরে হাই প্রেসার মেনটেন করা হয়, where it gets liquefied, মানে প্রত্যেকটা ফ্র্যাকশন লিকুইড হয়ে ওই দিক দিয়ে বেরোচ্ছে। It is used as a domestic fuel in the form of liquefied petroleum gas, LPGO এখান থেকে বানানো হয়। বলো। minimum temperature difference of their boiling point is maximum এর কোনো লিমিট নাই, ম্যাক্সিমাম যত খুশি হোক, মিনিমাম 25°C হতে হয়। এটা প্রসেসটা বুঝতে পারলা কিনা বলো, নাকি রিপিট করব? কি পারবা তো এটা? নেক্সট, এগুলা ডিস্টিলেশনের আরেকটু হায়ার লেভেলের। এবার চলে আসা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি হচ্ছে, তোমাকে একটু মনে রাখতে হবে যে এটা সলিডের মিক্সচারকে সেপারেট করার টেকনিক। সলিডের মিক্সচারকে সেপারেট করার টেকনিক। পেপার ক্রোমাটোগ্রাফি, আগে দেখো ক্রোমাটোগ্রাফি কথাটা এসছে গ্রিক ওয়ার্ড ক্রোমা থেকে। ক্রোমা, আর ক্রোমা মানে কালার, আর গ্রাফিন মানে রাইট, টু রাইট সামথিং। ঠিক আছে, অ্যাকচুয়ালি রাইটিং মানে হচ্ছে রাইটিং উইথ কালার। ডান। এবার পেপার ক্রোমাটোগ্রাফির জন্য তোমরা হচ্ছে এই ছবিটা ভালো করে দেখবা। এই ছবিটা প্রথমে তোমাদেরকে করতে হবে কি, এরকম একটা ক্রোমাটোগ্রাফি, আগে এইদিকে তাকাও, তোমরা একটা ক্রোমাটোগ্রাফিক পেপার নিবা, বা তোমরা আইদার ক্রোমাটোগ্রাফিক পেপার নিবা অর ফিল্টার পেপারও নিতে পারো। কি বলেছে? অল্টারনেটিভলি ফিল্টার পেপারও নিতে পারো। আইদার কি নিবা, ক্রোমাটোগ্রাফিক পেপার বলে একটা স্পেশাল পেপার হয়, না হলে দেখো অল্টারনেটিভলি কি লেখা আছে, ফিল্টার পেপার নিবা। হলো তো? তাহলে নিলাম, ভালো কথা। এবার নেওয়ার পরে তোমাকে করতে হবে কি, নিচ থেকে 3 সেন্টিমিটার ছেড়ে একটা পেন্সিল দিয়ে লাইন টানতে হবে। কি বললাম? নিচ থেকে কত সেন্টিমিটার ছাড়তে, সরি 3 না তো, কত সেন্টিমিটার ছাড়তে হবে? 2 সেন্টিমিটার ছেড়ে একটা হচ্ছে পেন্সিল দিয়ে লাইন টানতে হবে, পেন দিয়ে না, কিন্তু পেন্সিল দিয়ে। পেন দিয়ে না, কেন ওটা পরে বলছি। তারপরে কি করলা, যে পেন, এইদিকে দেখো রে বাবা, ওইদিকে না, ওখানে না, যখন এখানে বুঝাচ্ছি এখানে দেখো।
যখন তারপরে তুমি কি করলা, যে পেন্সিলের যে দাগটা ছিল ওর উপরে তুমি একটা ইঙ্ক স্পট দিয়ে দিলা, মানে যেই ওই যে নিব পেন দিয়ে যে আমরা লিখি থাকি না, বা তুমি যে কালার করো সেই, তুমি ব্ল্যাক নিতে পারো, ব্লু নিতে পারো। ব্ল্যাক নিলে আরো ভালো হবে, তার কারণ আমি বলে দিচ্ছি। ইঙ্ক স্পটটা কোন কালারের নেওয়া হচ্ছে? ব্ল্যাক কালারের ইঙ্ক স্পট নেওয়া হচ্ছে। তুমি ব্ল্যাক কালারের একটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ওটা দিয়ে দিতে পারো। হলো তো? এবার তুমি এটাকে একটা বিকারের নিচে জল নিবা। এবার জলের লেভেলটা যাতে 2 সেন্টিমিটারের কম হয়, কি বললাম? 2 সেন্টিমিটারের যাতে কম হয়। তারপরে একটা ওয়াচ গ্লাসের সাথে তুমি তোমার এই যে ক্রোমাটোগ্রাফিক পেপারটা একটা সেলোটেপ দিয়ে লাগিয়ে ওই ওয়াচ গ্লাসটাকে এই বিকারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম। মনে করো একটা প্লেট, কোনো কাচের প্লেট হোক বা যে কোনো একটা কিছু, তুমি এটা কার্ডবোর্ড দিয়েও করতে পারো। হ্যাঁ, ওটার সাথে সেলোটেপ দিয়ে এইভাবে, মানে সেলোটেপ দিয়ে লাগিয়ে এরকম করে তুমি বিকারের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার এমন ভাবে ঢোকাতে হবে যাতে এই যে ইঙ্ক স্পটটা যাতে জলকে টাচ না করে। তাই আমি বলেছি ওয়াটারের লেভেলটা লেস দেন কত হতে হবে? 2 সেন্টিমিটার। লেস দেন 2 সেন্টিমিটার হতে হবে। তাহলে এটা 2 সেন্টিমিটার উপরে যদি থাকে, এটা যদি 2 সেন্টিমিটার উপরে থাকে, ওয়াটারের লেভেলটা মনে করো 1 সেন্টিমিটার নিচে আছে। বুঝা গেল? মোটামুটি ওদের মধ্যে একটা গ্যাপ থাকতে হবে। এবার গ্যাপ থাকলো এবার এইটাকে তুমি মোটামুটি মানে হাফ বেলা ছেড়ে দাও। 5-6 ঘন্টা, 4 ঘন্টা এরকম ছেড়ে দাও এটাকে। ছেড়ে দিলে কি হবে, এই যে ওয়াটারটাকে এই মানে ক্রোমাটোগ্রাফিক পেপারটা সোক করবে। বুঝা যাচ্ছে তো? পেপারটা নিচ থেকে ভিজতে শুরু করবে, মানে ওয়াটার এখানে ঢুকতে শুরু করবে। এবার দেখো ওয়াটারটা যখন ইঙ্ক স্পট অব্দি যা যা গেল, এই যে এখানে যখন ওয়াটারটা গেল, তখন এই ইঙ্কের কালিগুলো ওয়াটারের মধ্যে ডিজলভ হবে। এবার ওয়াটার তো সোক হতে হতে উপরের দিকে উঠবে, কথা বোঝা যাচ্ছে তো? ওয়াটার উপরের দিকে উঠবে, আর ওয়াটারের সাথে এই ইঙ্কের মলিকিউল গুলো উপরের দিকে উঠতে থাকবে। বুঝলা জিনিসটা? এবার ব্ল্যাক কালার কিন্তু অনেক কালারের মিক্সচার হয়। ব্ল্যাকের মধ্যে তোমার গ্রিনও থাকে, ব্ল্যাকের মধ্যে ব্লুও থাকে, ব্ল্যাকের মধ্যে একটু ইয়েলো থাকে। সব কালারের মিক্সচার হয় ব্ল্যাক। এবার সবগুলো কালার একই স্পিডে উপরে উঠতে পারে না ওয়াটারের সাথে। কি বুঝলা? সবগুলো কালার, কি বললাম, একই স্পিডে ওয়াটারের সাথে উপরে উঠতে পারে না। যে ওয়াটারের সাথে খুব তাড়াতাড়ি উপরে উঠবে সেই কালারের স্পটটা একটু উপরে তৈরি হবে। বুঝা গেল? ধরে নাও ব্লু সবার উপরে তৈরি হলো। তারপরে যে একটু স্পিড কম, সে মনে করো একটু নিচে হবে, মনে করো গ্রিন কালারের স্পটটা একটু নিচে হলো। তারপরে মনে করো রেড কালারের স্পটটা আরেকটু নিচে হলো। বুঝা যাচ্ছে? তারপরে মনে করো ইয়েলো কালারের স্পটটা আরো নিচে হলো। কথাটা বোঝো? মানে ব্ল্যাকের কালারের মধ্যে যতগুলো আলাদা আলাদা কালার ছিল, সবগুলো এরকম সেপারেট সেপারেট হয়ে গেল পেপারের মধ্যে। তখন আর এই ব্ল্যাক স্পটটা অত থাকবে না এখানে। ব্ল্যাক, কারণ ব্ল্যাকের কালারটা তো সেপারেট হয়ে গেল না, ওখানে আর থাকবে না। থাকলো হয়তো খুবই কম থাকলো, অল্প একটু থাকলো মনে করো, এখানে অল্প একটু ব্ল্যাক কালার থাকলো। এবার এটা কিসের উপরে সেপারেট হলো বললাম? ওয়াটারের মধ্যে। এখানে আমি লাস্টে কি দিয়েছি? ওয়াটার দিয়েছি না? ওয়াটারের মধ্যে কোন কালারের সলিবিলিটি কম বা বেশি তার উপরে, মানে ওয়াটারের সাথে কে কত স্পিডে যেতে পারছে উপরের দিকে। বুঝা গেল ব্যাপারটা? এই যে কিসের উপরে বেস করে হচ্ছে ওটা, এখানে মেন যেটা জিনিস ওইটা হচ্ছে, এখানে মার্ক করে রাখো যে এই যে it uses differences in the interaction of components with the solvent and the paper to separate them. সলভেন্ট বলতে আমরা কাকে নিয়েছি বলো? ওয়াটারকে নিয়েছি। ওয়াটারের সাথে কোন কালারের ইন্টারাকশন কিরকম তার উপরে বেস করে। বুঝা গেল তো এবারটা? এটা কিন্তু মেন লাইন। তাহলে এটা কিন্তু এবার গ্রিন কালারের পাউডার পাওয়া যায়, ব্লু কালারের পাউডার পাওয়া যায়, ইয়েলো কালারের পাউডার পাওয়া যায়। এবার পাউডার মানে সবগুলো কি, সবগুলোর স্টেট কি বললাম? সলিড। তো এটা সলিড সলিডের মিক্সচারকে সেপারেট করার টেকনিক পেপার ক্রোমাটোগ্রাফি। কিন্তু এখানে কন্ডিশন আছে, সেই সলিড গুলো আবার ওয়াটারে একটু সলিউবল হতে হবে, পাউডার গুলো। মনে করো তুমি যে ওয়াটার কালার করো, ওই ওয়াটার কালার বানায় হচ্ছে ওয়াটারের মধ্যে পাউডার দিয়ে বানায়, কালারটা পেস্টের মধ্যে। ওয়াটার ছাড়া হবে না, ওগুলো পাওয়া যায় র মেটেরিয়াল, ওগুলো গুঁড়া গুঁড়া হয় পাউডারের মতো।
আচ্ছা, তাহলে এই ফার্স্ট প্যারাগ্রাফটা এমনি রিডিং পড়বা। আমি অ্যাক্টিভিটি 5.5 বুঝিয়ে দিলাম, কি বলো না? বুঝিয়ে দিলাম কি না? এটা ভালো করে, অ্যাক্টিভিটিটা ভালো করে পড়বা। প্রসেসটার নাম হচ্ছে পেপার ক্রোমেটোগ্রাফি। এইটাও একটু পড়ো, এই লাইনটাও লাগবে। দ্য লিকুইড ক্যারিজ দ্য সাবস্টেন্সেস অফ দ্য পেপার, সেপারেটিং দেম বেসড অন হাউ ফাস্ট দে মুভ। কে কত স্পিডে উপরে উঠতে পারছে। ইউ ক্যান অলসো ট্রাই। আচ্ছা, তুমি এটা এবার এটা দিয়ে কোশ্চেন দিতে পারে। ধরে নাও গ্রিন ফুড কালার, গ্রিন এর মধ্যে কি, গ্রিন ফুড কালারের মধ্যে একটু ব্লু থাকবে, একটু ইয়েলো থাকবে, বোঝা গেল? মানে ব্ল্যাক ইঙ্ক না নিয়ে তুমি গ্রিন ফুড কালার নিলা, ওটাকে 2:2% মাস বাই ভলিউম সল্ট সলিউশন বানিয়ে তারপরে ওটাকে পেপার ক্রোমাটোগ্রাফি করলাম। 2% মাস বাই ভলিউম সল্ট সলিউশন মানে স্যার, মনে করো তুমি গ্রিন কালারের ফুড নিলা, গ্রিন কালারের ফুড নিলা যেটা হচ্ছে সল্ট, গ্রিন কালারের ফুড কালার নিলা যেটা হচ্ছে কি বলতো, সল্ট। এবার এটা যদি তুমি 2 গ্রাম নাও, বুঝলা, তাহলে তোমাকে ওয়াটার নিতে হবে, ওয়াটার নিতে হবে 100 ml। তাহলে 100 এর মধ্যে 2, তাহলে কত পার্সেন্ট হলো বলো তো? 2%। কি বোঝা যাচ্ছে তো? তাহলে তোমাকে 100 ml ওয়াটারের মধ্যে 2 গ্রাম গ্রিন গ্রিন কালারের ফুড কালার নিতে হবে। গ্রিন ফুড কালার নিয়ে এই টেস্টটা করতে হবে, করে তোমাকে এটা দেখতে হবে। তো তুমি গ্রিন ফুড কালার ইউজ না করে তুমি যদি স্পিনাচের লিফ, পালং শাকের লিফের লিফের এক্সট্রাক্ট যদি বের করে ওটাকেও করতে চাও তাও হবে। তুমি যদি ফ্লাওয়ারের পেটাল থেকে কালারকে এক্সট্রাক্ট করে সেটার পেপার ক্রোমাটোগ্রাফি করে দেখতে চাও যে এই ফ্লাওয়ারের মধ্যে কোন কোন কালার আছে, সেটাও তুমি করতে পারো। একটু মিক্সচারে বা মিক্সচার গ্রাইন্ডারে একটু বাইটে নিবা, বাইটে নিয়ে ওটার রসটাকে চিপে বের করে নিবা, একটু ফিল্টার কাপড় টাপড় দিয়ে রসটা বের করে নিবা। করা যাবে, করা যাবে না তা নয়। ওই কালারটা কি পেনের মতো, এই পেনের করে দিই। হ্যাঁ, সেম জিনিস ওটা দিয়ে করবে। এবার চলে আসো পজ এন্ড পন্ডার স্টেট whether the following statements are true or false, also correct the false statement. Salt can be separated from a salt solution by evaporation or distillation. True, দুটাই ট্রু হবে। হ্যাঁ, distillation can be used for, এই টি লিখো না তো, ট্রু লেখো। কারণ অনেকে টি আর এফ কে মিক্স করে এরকম করে লেখে পরীক্ষার সময়, এটা কি আবার? Distillation can be used for, আস্তে, distillation can be used for separation of two liquids even when these have the same boiling point. False, এটা false হবে। সেম বয়লিং পয়েন্ট হবে না, সেম বয়লিং পয়েন্টের নিচে আন্ডারলাইন করে দাও, এটা ভুল আছে। তার জায়গায় কি লিখতে হবে? ডিফারেন্ট বয়লিং পয়েন্ট, হ্যাঁ কি না? ডিফারেন্ট বয়লিং পয়েন্ট। শ্রেষ্ঠ, তুমি কিন্তু আজকে খুব কথা বলছো, বলে দিলাম চুপচাপ থাকো, নাহলে পেটে পাড়া দিয়ে একবারে গলা দিয়ে নাচতে পারে। In paper chromatography, the solvent level should be above the sample spot, তাই কি? উপরে থাকতে হবে না নিচে? তাহলে এটাও ফলস হবে। আর অ্যাবভটাতে আন্ডারলাইন করে ব্র্যাকেটে লিখে দাও বিলো। evaporation and crystallization are the same process. এটা ট্রুই বলতে গেলে। কেন স্যার? আরে ইভাপোরেশন করলেও তো তুমি ক্রিস্টাল গুলো পাচ্ছ না সল্টের। ইভাপোরেশনে হিট করতে হয় না, ইভাপোরেশনে এমনি সানের নিচে রেখে দিতে হয়। হিটই তো হচ্ছে না। না, ব্যাপারটা হচ্ছে যে ওটা ক্রিস্টালাইজেশন টেকনিকের মানে মধ্যে আছে, তো ওটাকে তুমি এর মধ্যেই রাখো, মানে এই কনটেক্সটে ওটা ট্রু লেখো, বুঝলা? আচ্ছা, হাউ ক্যান উই সেপারেট কম্পোনেন্টস অফ হিটেরোজেনিয়াস মিক্সচার? এতক্ষণ আমরা বললাম হোমোজেনিয়াস মিক্সচারকে সেপারেট করার টেকনিক, এখন আমরা দেখি হচ্ছে হেটেরোজেনিয়াস মিক্সচার। দেখো, মিসিবল লিকুইডকে মিসিবল লিকুইডকে সেপারেট করার টেকনিক ডিস্টিলেশন হয়ে গেল, হ্যাঁ কি না? এখন আমরা ইমমিসিবল লিকুইডকে সেপারেট করার টেকনিক দেখি। ইমমিসিবল লিকুইড মানে এগুলো কিন্তু এখন আমরা ঢুকে গেলাম হেটেরোজেনিয়াস মিক্সচারে, মানে যারা প্রপারলি মিক্স হয় না।
তাহলে ইমমিসিবল লিকুইড, তুমি মনে করো একটা এক্সাম্পল ধরে নাও, অয়েল অ্যান্ড ওয়াটার কখনোই মিক্স হবে না, অয়েল থাকবে উপরে ওয়াটার থাকবে নিচে, তাহলে এটা হয়ে গেল ইমমিসিবল লিকুইড। তারপরে আরো এক্সাম্পল দেওয়া আছে, স্যান্ড অ্যান্ড ওয়াটার, আচ্ছা এটাকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, স্যান্ড কখনো ওয়াটারে মিক্স হয় না, আয়রন কখনো সালফারের সাথে মিক্স হয় না, এগুলো সবই হেটেরোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল দেওয়া আছে। এটা আবার এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, যেগুলো মিক্স হবে না সেগুলো হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে এবার চলে আসো ইমমিসিবল লিকুইড কে সেপারেট করার টেকনিক, যেমন এক্সাম্পল অয়েল ফ্রম ওয়াটার। তো তার জন্য এখানে কোনো টেকনিক না, এখানে মেন জিনিস হচ্ছে যেই ডিভাইসটা ইউজ করা হয় তার নাম হচ্ছে সেপারেটিং ফানেল। এটা কোনো টেকনিক না, এটা মেন জিনিসটা এই ডিভাইসটার মধ্যে। তাহলে কিছুই না, তুমি এইদিকে দেখো, তুমি মনে করো এরকম একটা সেপারেটিং ফানেল নিলা, আমি মোটামুটি একটু ড্র করে দিচ্ছি। এবার এই সেপারেটিং ফানেলে তোমার হয় কি যে এই জায়গাটাতে একটা ট্যাপ থাকে, ট্যাপ এই জায়গাটাতে, এটাকে বলে স্টপ কক। এবার দেখবা, ধরে নাও তুমি এখানে একটা ইমমিসিবল লিকুইডের মিক্সচার নিলা, ধরে নাও ওয়াটার আর অয়েলের মিক্সচার নিলা, কি নিলা, এটা এখানে নিলা তুমি হচ্ছে অয়েল, আর নিচে থাকবে হচ্ছে তোমার ওয়াটার। এবার নিচে একটা বিকার রেখে দিলা, গোটা সেটআপটাকে স্ট্যান্ড ফ্যান দিয়ে দাঁড় করিয়ে দিলা। এবার করতে হবে কি যে যখনই এই স্টপ ককটাকে একটু করে মানে প্যাচটাকে ট্যাপের মতো যখন খুলবা, তখন হবে কি এই যে দেখো এই জায়গাটা একটা গ্যাপ হবে, বুঝা গেল, এই যে ফানেল থেকে স্টপ ককের একটা গ্যাপ, একটা ডিস্টেন্স হলো, এই ডিস্টেন্সটা দিয়ে ওয়াটারের মলিকিউল গুলো আগে বেরোতে থাকবে। এই যে ওয়াটারের মলিকিউল গুলো এই দিক দিয়ে বেরোতে থাকবে, ওয়াটারের ড্রপ গুলো এই দিক দিয়ে পড়তে থাকবে, বুঝা গেল ব্যাপারটা। তাহলে ধীরে ধীরে ওয়াটারের লেভেল কমতে থাকবে, তার সাথে তো অয়েলের লেভেলও কমতে থাকবে। ভাবো এখন ওয়াটারের লেভেল এখানে, অয়েলের লেভেলটা এখানে, ধীরে ধীরে কমছে কমছে, এখানে জলগুলো আসছে, এখানে মনে করো ওয়াটার গুলো মনে করো এখানে আসছে, যত আসছে এখানে ওয়াটারের লেভেল বাড়তে যাচ্ছে বাড়তে যাচ্ছে বাড়তে যাচ্ছে, এরকম করতে করতে এমন একটা কন্ডিশন, এমন একটা পজিশন আসবে যখন বলতে গেলে এখানে মানে ওয়াটার আর নাই, প্রায় মানে শেষের পথে, শুধু কে আছে, শুধু মনে করো অয়েল আছে, বুঝলা তো, শুধু কি আছে, অয়েল আছে। তখন তুমি স্টপ ককটাকে বন্ধ করে দাও, তখন কি করে দেবো, স্টপ ককটাকে বন্ধ করে দিলাম, ট্যাপটাকে বন্ধ করে দিলাম এবার। তাহলে দেখো নিচে পড়ে থাকলো কে, ওয়াটার, আর ফানেলের মধ্যে, সেপারেটিং ফানেলের মধ্যে কি পড়ে থাকলো, অয়েল। কিছুই না, তুমি ট্যাপটাকে খুললা, ওয়াটারটা পড়ছে 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 পড়ছে, ওয়াটারের উপরে অয়েলও আছে, তো ওয়াটারের লেভেল কমছে, অয়েলের লেভেলও কমছে। এবার ওয়াটার যখন প্রায় শেষের পথে তখন বন্ধ করে দাও, কিন্তু অয়েলটাকে আটকে দাও, বুঝলো তো, অয়েলটাকে বেরোতে দিবা না। অয়েলটা যখনই দেখলা ওয়াটার শেষ প্রায়, এখানে মনে করো এক ফোঁটা অয়েল পড়লো, তখনই বন্ধ করে দাও। একটু অয়েল হয়তো এখানে পড়বে, এক দুই ফোঁটা, কিন্তু যখনই দেখবা অয়েল পড়া শুরু হচ্ছে তখনই তুমি বন্ধ করে দাও। আর যদি আরো এক্সপার্ট হ্যান্ড হয়, ওরা এক ফোঁটা অয়েলকেও বেরোতে দিবে না, মানে ওয়াটার আর অয়েল পুরো আলাদা হয়ে গেল। তাহলে স্যার এটা তোমাকে এবার কোয়েশ্চেন পরীক্ষায় এত তো ইজি দিবে না, তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন দিবে যে সেপারেটিং ফানেল দিয়ে দুটো ইনমিসিবল লিকুইড কে সেপারেট করার প্রিন্সিপাল কি, কোন প্রিন্সিপালের উপরে বেস করে সেপারেট করা হচ্ছে, ডিফারেন্ট ডেনসিটি, কি বলতো, ডিফারেন্ট ডেনসিটি। আর ডিস্টিলেশন যেটা পড়েছিলাম ওটার প্রিন্সিপাল কি ছিল, ডিফারেন্ট বয়লিং পয়েন্ট। আর এটা হচ্ছে ডিফারেন্ট ডেনসিটি, অয়েলের ডেনসিটি একটু কম তাই ও উপরে থাকে, ওয়াটারের ডেনসিটি অনেকটা বেশি তাই ও নিচে থাকে, তার উপরে বেস করে আমি সেপারেট করলাম। এগুলো কোয়েশ্চেনই কিন্তু দেবে, ডিপেন্ডিং অন হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল এই যে ইমমিসিবল লিকুইড কে সেপারেট করা হয়। তাহলে দেখো এখানে আমি অ্যাক্টিভিটিটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। এবার অ্যাক্টিভিটিটা মেন, এখানে ডেনসিটির ব্যাপারটা কোথায় লেখা আছে, আচ্ছা ডেনসিটির ব্যাপারটা লেখা নাই এখানে,
এখানে একটা কাজ করো, এই জায়গাটাতে তোমরা অ্যাড করে নাও হ্যাভিং ডিফারেন্ট ডেনসিটিস। হ্যাভিং ডিফারেন্ট ডেনসিটিস, ইমমিসিবল লিকুইডদের আলাদা আলাদা ডেনসিটি থাকে। আচ্ছা, হয়ে গেল। টেকনিকটা তোমরা করে নিও, এই 6টা 7টা পয়েন্ট, এগুলো লাইন বাই লাইন আশা করি পড়াতে হবে না, যদিও বা তাও অসুবিধা হয় জিজ্ঞাসা করবা। আচ্ছা, এবার চলে আসো, তোমাকে একটা কোয়েশ্চেন করলো, তোমাকে বললো হচ্ছে যে, কথা না, তোমাকে জিজ্ঞাসা করলো মিক্সচার অফ গ্যাসেস আর হোমোজেনিয়াস না হেটেরোজেনিয়াস, তোমাকে বলতে হবে হোমোজেনিয়াস। তার রিজন কি? তার রিজন হচ্ছে এটা, গ্যাস পার্টিকলস আর ফ্রি টু মুভ ইন অল ডাইরেকশন, সো দে মিক্স ইজিলি অ্যান্ড ইউনিফর্মলি উইথ আদার গ্যাসেস। যেমন এক্সাম্পল, তুমি যদি হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিক্স করো, তাহলে ওটা হোমোজিনিয়াস মিক্সচার হবে। এটা কোথায় ইউজ করা হয়? রকেট ফুয়েলে ইউজ করা হয় এই হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সচারটা। তারপরে দেখো আরো একটা এক্সাম্পল আছে, স্মোক। স্মোক হচ্ছে আবার সলিড ইন এয়ার এর মিক্সচার। ফগ হচ্ছে আবার লিকুইড ওয়াটার আর এয়ার এর মিক্সচার। তারপরে হচ্ছে ডাস্ট ইন এয়ার, এগুলো সবই হেটেরোজিনিয়াস মিক্সচারের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। ভালো করে জিনিসটা বুঝে নাও। প্রথমে একটা একটা করে আসি। একটা ক্লোজড কন্টেইনার, এই ক্লোজড কন্টেইনারে মনে করো অক্সিজেন গ্যাস আছে, কি বললাম? অক্সিজেন গ্যাস আছে আর হাইড্রোজেন গ্যাস আছে, ঠিক আছে। এবার গ্যাস তো সব দিকে ছোটাছুটি করে, হ্যাঁ কি না? গ্যাসের পার্টিকেল তো সব দিকে ছোটাছুটি করছে, কেউ এইদিকে কেউ ওইদিকে, আর কন্টিনিউয়াস একটা জায়গায় কেউ কখনোই থাকে না। তাহলে আলটিমেটলি দেখবা কি, এই কন্টেনারের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, বুঝলে কথাটা? অক্সিজেন আর হাইড্রোজেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এবার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়া মানে কি, কি ধরনের মিক্সচার? হোমোজিনিয়াস মিক্সচার। ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়াটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস মিক্সচার, ব্যাপারটা বোঝো। সেই জন্য গ্যাসের মিক্সচার সবসময় হোমোজিনিয়াস মিক্সচার। তাহলে একটা কাজ করো, তোমরা এক কাজ করো, এখান থেকে এত অব্দি একটা আলাদা ব্র্যাকেট করে দাও, এগুলো আলাদা ব্র্যাকেটে রাখো, কারণ এগুলো হেটেরোজিনিয়াস, পরের গুলো হেটেরোজিনিয়াস। এবার হচ্ছে স্মোক। স্মোকের মধ্যে বলেছে, স্মোক কি হয়, তুমি মনে করো একটা কাঠের টুকরা পুরালা, তাহলে কাঠের থেকে যে কাঠের পার্টিকেল গুলো, বর্ন পার্টিকেল গুলো সলিড সলিড হবে, আর ওরা কিসের সাথে মিশে যাচ্ছে? এয়ারের সাথে মিশে যাচ্ছে। ফগ, এই যে কুয়াশা যে পড়ে, কুয়াশায় কুয়াশায় কিছুই না, এয়ারের মধ্যে থাকে হচ্ছে লিকুইড ওয়াটার, বুঝা গেল? তারপরে ডাস্ট ইন এয়ার, এগুলো সবই কিন্তু আবার হেটেরোজিনিয়াস মিক্সচার কিন্তু। এবার এখানে একটা কোয়েশ্চেন করেছে, হোয়াট ইফ টু ইমমিসিবল লিকুইডস of the same density are mixed in a separating funnel, how will the layer forms? এটা একটা ভালো কোয়েশ্চেন। দেখো, আমি তোমাদেরকে এখনই শিখালাম যে সেপারেটিং ফানেলের প্রিন্সিপালটা কি, দুটো মানে অয়েল আর ওয়াটারের ডিফারেন্ট ডিফারেন্ট কি ডেনসিটি। এবার যদি দুটো ডেনসিটি সেম হয়, তাহলে কি আর আলাদা আলাদা লেয়ার হবে? তখন তো ওটা মিসিবল লিকুইড হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে দেয়ার উইল বি নো লেয়ার, বিকজ ইট উইল ফর্ম এ ইমমিসিবল লিকুইড, ইট উইল ফর্ম মিসিবল লিকুইড সলিউশন। নো লেয়ার will be formed as না as না and it will be mixture of homogeneous mixture of, it will be
homogeneous mixture of two miscible liquids. কোনো লেয়ার হবে না। ধরো ওয়াটারের মধ্যে অ্যালকোহল মিশালাম, বা আমরা আগেরটা যে বললাম ওয়াটারে অ্যাসিটন মিশালাম, ওটা ছিল কি মিসেবল লিকুইড, দুটো মিক্স হয়ে যাচ্ছে কারণ দুটো ডেনসিটি প্রায় এক, ওটা আলাদা কোনো লেয়ার হবে না। কিন্তু এখানে ইনমিসিবল লিকুইড বলছেন। হ্যাঁ, এবার টু ইমমিসিবল, এটা তোমাকে মানে ট্রিক করেছে। টু ইমমিসিবল লিকুইড এর কখনোই সেম ডেনসিটি হয় না, তো দুটোর আলাদা ডেনসিটি হয়। আচ্ছা, দেখা হয়েছে। আচ্ছা, তাহলে এবার নেক্সট চলে আসো হচ্ছে, স্যার সলিড সলিডের মিক্সচার কি হয়? সলিড সলিডের মিক্সচার সব সময় হেটেরোজেনিয়াসই হয়। সলিড সলিডের মিক্সচার যেমন মনে করো বালির সাথে পাথর, দুটোই সলিড, কিন্তু বালির সাথে পাথর কখনোই ইকুয়ালি মিশবে না, কোথাও বালি বেশি পাথর কম, কোথাও পাথর বেশি বালি কম, ওরকম কখনোই মানে সমান সমান সব জায়গায় হবে না। দেখে মনে হবে সমান সমান, কিন্তু মলিকুলার লেভেলে সমান সমান কখনোই ওটা হয় না। তুমি চকের সাথে আটা মিশাও, দুটাই সাদা, তুমি বুঝতেও পারবে না, কিন্তু ওগুলা কিন্তু হেটেরোজিনিয়াস। কোথাও চকের গুঁড়া বেশি, কোথাও আটা কম, কোথাও আটা বেশি চকের গুঁড়া কম। সে যাই হোক না কেন, মানে মোটের উপরে কথা হচ্ছে সলিড সলিড মিক্সচার হচ্ছে কি বলতো, হেটেরোজিনিয়াস মিক্সচার। এটা একটা এক্সাম্পল মনে রাখো হচ্ছে আয়রন নেল ফ্রম সডাস্ট ইউজিং ম্যাগনেট, এটা একটা সেপারেটিং টেকনিক। এটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। মনে করো এই যে দেখো সডাস্ট, সডাস্ট মানে কাঠের গুঁড়া, বুঝলা? সডাস্ট মানে কি বললাম, কাঠের গুঁড়া। মনে করো এগুলো হচ্ছে কাঠের গুঁড়া। এবার এই কাঠের গুঁড়োর মধ্যে আয়রনের টুকরো আছে। কাঠের গুঁড়োর মধ্যে কি আছে? আয়রনের টুকরো। আয়রন নেলস ফ্রম সডাস্ট, বা আয়রন নেল নিলাম, আমি আয়রনের টুকরো দিয়ে বোঝাচ্ছি, একই ব্যাপার। এবার তুমি এখানে একটা ম্যাগনেট নিয়ে আসলা, তাহলে ম্যাগনেট নিয়ে আসলে আয়রন গুলো লেগে যাবে, ইয়েস অর নো? আয়রন গুলো ম্যাগনেটের সাথে লেগে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু সডাস্ট গুলো। এখানে আয়রনের এই ব্ল্যাক কালারের স্পট গুলো আর থাকবে না। মনে করো শুধু সডাস্ট গুলো নিচে থাকলো, আর ম্যাগনেটের সাথে শুধু আয়রন গুলো। ডাম্পিং এরিয়াতে বা স্ক্র্যাপ ইয়ার্ডসে যেগুলো করা হয়। এবার চলে আসো হচ্ছে সাবলিমেশন। এটা হচ্ছে একটা সলিড সলিডের মিক্সচারকে সেপারেট করার টেকনিক, ভালো টেকনিক। এটাও সলিড সলিডের হেটেরোজিনিয়াস মিক্সচার। সলিড সলিডের হেটেরোজিনিয়াস মিক্সচারকে সেপারেট করার টেকনিক। আগে তোমাকে বুঝতে হবে সাবলিমেশন মানে কি। এদিকে দেখো, আগে এদিকে দেখো, একটু দেখে নাও। হ্যাঁ, হ্যাঁ, এই এক মিনিট খালি একটু তুমি বলে দিই। মনে করো সলিড, সরি, আমি খালি সাবলিমেশনের ডেফিনেশনটা বলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সলিড, সলিডকে যদি হিট করি, সলিডকে হিট করলে কি হয়ে যায়? লিকুইড। লিকুইডকে আবার হিট যদি করো তাহলে হয়ে যায় গ্যাস। গ্যাসকে যদি তুমি কুল করো তাহলে হয়ে যাবে লিকুইড। আবার লিকুইডকে যদি কুল করো তাহলে হয়ে যাবে সলিড। এদিকে দেখো, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে, এমন কিছু কিছু সলিড আছে যাদেরকে হিট করলে লিকুইড না হয়ে ডাইরেক্ট গ্যাস হয়। যেমন ক্যাম্ফর, কর্পূর, পুজোতে আমরা আরাধনীর সময় দেই ক্যাম্ফর, ধূপ ধূপ ধূপ, ওটাকে। তারপরে হচ্ছে ন্যাপথলিন, ধূপকাঠির মধ্যেও থাকে ন্যাপথেলিন। এগুলোকে কি করে, এগুলো কি বলতো, এগুলো
একটু হিটেই সলিড থেকে লিকুইড না হয় ডাইরেক্ট গ্যাস হয়, সলিড থেকে গ্যাস হওয়াকে বলে সাবলিমেশন। এবার সাবলিমেশনে তোমাকে হিট দিতে হবে, তাহলে যদি গ্যাস থেকে উল্টা করি তাহলে হিট না কি হবে, কুল করতে হবে, তখন ওটাকে বলে ডিপোজিশন। তখন ওটাকে কি বলে, ডিপোজিশন। তো আজকে আপাতত শুধু সাবলিমেশনের ডেফিনেশনটা মোটামুটি মনে রাখো, বাকিটা আমি পরের দিন করে দিচ্ছি। এটা লিখে রাখো, কোথাও লিখে রাখো। চলো 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 চলো। কোনটা দিবি এই